শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে টেলিকম রিফর্ম পলিসি প্রণয়ন সমীচীন হবে না মনে করে বিএনপি। গুলশানে চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে হওয়া এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পলিসিতে গুরুতর কিছু সমস্যা রয়েছে যা সংশ্লিষ্ট খাতের টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। তাই অংশগ্রহণমূলক আলোচনার পর পলিসি চূড়ান্ত করার আহ্বান জানান তিনি। টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025-এর খসড়া চূড়ান্তের উদ্যোগ নিয়েছে সরকার, যেখানে আন্তর্জাতিক কল আদান প্রদানকারী 23টি আইজিডব্লিউ এবং আন্তঃ অপারেটর সংযোগ সেবাদানকারী 24টি আইসিএক্স কোম্পানি বিলুপ্ত হবে। সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশংসনীয় উদ্যোগ হলেও তড়িঘড়ি সিদ্ধান্ত গ্রহণে প্রকাশ করেন শঙ্কা ও উদ্বেগ। যেটি গুরুতর সমস্যা রয়েছে, যা টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। বিশেষ করে এসএমই ও স্থানীয় ব্যবসায়ীদের সম্ভাব্য ক্ষতি, কর্মসংস্থান হ্রাস এবং অর্থনীতির উপর প্রভাব বিবেচনায় রেখে এটি করা গুরুত্বপূর্ণ। বিএনপি মনে করে বিশেষজ্ঞ ও ভোক্তাদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত করা উচিত এই নীতিমালা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। এই প্রস্তাবিত নীতিমালার একটি পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক পরিণাম বিশ্লেষণ করা হোক। বড় মোবাইল অপারেটর তারা একটা বিরাট সুবিধা পাবে। সুবিধার টার্গেট যেটা হওয়া উচিত, আমরা মনে করি একটা গণতান্ত্রিক সমাজে সাধারণ মানুষ যাতে সুবিধাটা পায়। এখানে পলিসি অপশন এবং পলিসি ডিসিশন এইটা কিন্তু আলাদা করে দেখতে হবে। এখন যারা বিশেষজ্ঞ, যাদের কাছে পলিসি অপশন দেওয়া, তারা যদি পলিসি ডিসিশন নিয়ে নেয় তাহলে কিন্তু সংঘাত সৃষ্টি হবে। মির্জা ফখরুল বলেন, প্রস্তাবিত নীতিমালায় বেশ কিছু সমস্যা ও চ্যালেঞ্জ সৃষ্টি করবে, বাজারে একচেটিয়া আধিপত্যের ঝুঁকি তৈরি করবে বলেও অভিমত বিএনপির। মির্জা ফখরুল বলেন, বিদেশি বিনিয়োগকারীদের মালিকানার সীমা নিয়েও অস্পষ্টতা আছে। বড় কোম্পানিগুলো আরও বাজার দখল করে নিতে পারে। মোবাইল অপারেটরদের ফাইবার ভিত্তিক ব্যবসা, সংযোগ সেবা কোথাও সীমাবদ্ধ তাই স্পষ্ট নয়, ফলে বিবাদ ও অসাম্য তৈরি হতে পারে। নতুন প্রযুক্তির বিষয়ে স্পষ্টতা নেই। ডিজিটাল সংযুক্তির মাধ্যমে সমতাভিত্তিক উন্নয়ন এবং জাতীয় ডিজিটাল নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার উপর গুরুত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রাণের বিনিময়ে আমরা যেন কেউ সুস্থ সুন্দরভাবে যেতে পারি, সেই পথেই আমরা হাঁটছি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। যারা পুরনো দখলদারিত্বের বন্দোবস্তকে ফিরিয়ে আনতে চায় তাদের পরিণতিও স্বৈরাচারের মতো হবে। নীলফামারীতে জুলাই পদযাত্রা তৃতীয় দিনের কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে রাজনৈতিক পরিচয় দিয়ে যারা চাঁদাবাজি করছেন, জনগণকে সাথে নিয়ে তাদের রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জনগণের ম্যান্ডেট পূরণে নতুন সংবিধান প্রণয়ন প্রয়োজন বলেও মন্তব্য করেন দলটির নেতাকর্মীরা। অভ্যুত্থানে অংশ নেওয়া গণমানুষের কথা জানতেই দেশজুড়ে জাতীয় নাগরিক পার্টির এই জুলাই পদযাত্রা কর্মসূচির তৃতীয় দিনটি শুরু হয় নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। পরে চৌরঙ্গি মোড়ে পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন হওয়া দরকার, অথচ নির্বাচনের নামে জনগণের সামনে মূলা ঝুলানো হচ্ছে। সংস্কার না করে যারা পুরনো বন্দোবস্তকে ফিরিয়ে আনতে চায় তাদের পরিণতিও স্বৈরাচারের মতো হবে, এমন হুঁশিয়ারিও উঠে আসে এনসিপি আহ্বায়কের কণ্ঠে। যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে, তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। 7 মাস 8 মাস আজ 1 বছর হয়েছে, কিন্তু এই সকল দাবি পূরণ করা হচ্ছে না। কেবল নির্বাচন 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 বলে আমাদেরকে সামনে একটা মূলা ঝুলানো হচ্ছে। কথা বলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, ফেসিবাদের মতোই জনগণকে সাথে নিয়ে চাঁদাবাজদের উৎখাত করা হবে। আমরা আপনাদেরকে সাথে নিয়ে এখন চাঁদাবাজদেরকে উৎখাত করব, দুর্নীতিবাজকে উৎখাত করব। যারা দুর্নীতি করবে, যারা চাঁদাবাজি করবে, তারা হচ্ছে রাজনৈতিক দৌলতের পরিচয় দিচ্ছে। এ সময় বিহারি ক্যাম্পও পরিদর্শন করেন এনসিপির শীর্ষ নেতারা। দাবি করেন, বর্তমান সংবিধানে দেশের মানুষের কোনো ম্যান্ডেট নেই, তাই প্রয়োজন নতুন সংবিধান প্রণয়ন।
মানুষ চায় রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ঘটুক, মানুষ চায় একটা শান্তির জীবন। এই বিষয়গুলো যাতে সংবিধান দ্বারা রক্ষিত হয় সেটা ট্রান্সলেট করা আমাদের দায়িত্ব। তো সেই জায়গা থেকে অবশ্যই নতুন সংবিধানের প্রয়োজনীয়তা সবাই উপলব্ধি করতে পারছে। নীলফামারীতে পথসভার পর পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেয় এনসিপির গাড়িবহর। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের 64 জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে দলটি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আরও জানবো। এখন পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, একটু জানতে চাই, এনসিপির পদযাত্রা তো চলছেই, এর পরবর্তী তার কি কার্যক্রম রয়েছে তাদের? শাওন, এনসিপির যে পদযাত্রাটি এই মুহূর্তে যেখানে অবস্থান করছে সেটি হচ্ছে পঞ্চগড় ঠিক স্টেডিয়ামের সামনে। এখানে নাহিদ ইসলাম সহ সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ সহ তাসনিম যারা সহ অন্যান্য যারা এসেছেন তারাও এসেছেন এবং পঞ্চগড়বাসীর পক্ষ যারা অবস্থান করছেন। এবং আমরা যে আপনাদেরকে একটু দেখাতে পারি যে নাহিদ ইসলাম এবং সার্জিস আলম সহ অন্যান্য যারা আছেন তারা এখানে আসছেন এবং এই যারা পথচারী যারা আছেন যারা এখানে সমাবেশে অংশ নিতে এসছেন তাদেরকে তারা কথা বলছেন এবং এখানে হাসনাত আব্দুল্লাহ যারা অন্যান্য যারা আছেন তাদেরকে তারা বলছেন। এবং আজকে সৈয়দপুর থেকে শুরু হয়েছিল এই তৃতীয় দিনের যে পদযাত্রাটি, সেটি সৈয়দপুর শহীদ সাজ্জাদ হোসেনের যে কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয়েছিল। কবর জিয়ারতের মাধ্যমে শুরু হওয়ার পর সেটি আবার বিহারি ক্যাম্পে অবস্থান করে এবং সেখানে সার্জিস আলম, সেখানে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ কথা বলেন। এরপরে নীলফামারীর চৌরঙ্গীর মোড়ে একটি পথসমাবেশ হয়, এরপর পঞ্চগড়ের দেবী মন্দিরে পথসমাবেশ হয় এবং তারপরে এই পঞ্চগড়ে এসেছে এবং আপনারা দেখছেন যে স্টেডিয়াম এলাকাতে স্টেডিয়ামের মধ্যে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম অন্যরা এসেছিলেন। এখানে যারা সমবেত ছিলেন তাদের সাথে তারা কথা বলছেন। এখান থেকে পদযাত্রা এখন তারা কথা বলছেন এখান থেকে পদযাত্রাটি এখন যে গোল চত্বর আছে নগরী, এরপর আজকে এখানে যে তাদের যে কার্যক্রম সেখানে এখানে শেষ হবে এবং আগামীকাল আবার চতুর্থ দিনের মতো কার্যক্রমটি শুরু হবে সে আমরা জানতে পেরেছি। এখন এখানে সারাদিনভর সব আয়োজনে তারা এখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকেও আমরা দেখতে পাচ্ছি আজকের এখন, এবং এখানে আফতার হোসেনেরও তাদের কথা আসার কথা রয়েছে। এখন পঞ্চগড়ে এখন বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে তারা এই পদযাত্রাটি একটা নিয়ে যাওয়া হচ্ছে এবং পদযাত্রাটি যতটুকু জানতে পেরেছি। এবং নাহিদ ইসলাম যেটি বারবার আজকে বলছেন যে কোনোভাবেই মৌলিক সংস্কার, নতুন সংবিধানের যে ধারণা সেটি এবং দৃশ্যমান বিচার ছাড়া তারা নির্বাচনে যাবেন না এবং নির্বাচনের প্রসঙ্গে তারা যেটা বারবার বলছেন যে মূল ঝুলানো হচ্ছে নির্বাচনের নামে বারবার, সে কারণে যদি তারা সরাসরি দেখতে পাচ্ছিলাম আমরা আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী প্রস্তুত, তবে সেজন্য নির্বাচন কমিশন থেকে নির্দেশনার অপেক্ষায় রয়েছে বাহিনীর সদস্যরা। এমনটাই জানিয়েছে সেনা সদর। 5 আগস্টের পর লুট হওয়া অস্ত্রের 80% উদ্ধার করেছে সেনাবাহিনী। গুমের সাথে বাহিনীর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে নিয়মিত ব্রিফিংয়ে। আমাদের আজকের প্রেস ব্রিফিংয়ের উদ্দেশ্য বনানীতে সেনা সদরের নিয়মিত ব্রিফিং। নির্ধারিত বক্তব্যে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম গত কয়েক সপ্তাহের অভিযান এবং আটক ও উদ্ধারকৃত অস্ত্রের তালিকা তুলে ধরেন। 26টি অবৈধ অস্ত্র ও 100 রাউন্ড গোলাবারুদ। পরে প্রশ্নোত্তর পর্বে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর অবস্থানের কথা জানান তিনি। বলেন, ইসি থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বাহিনীর সদস্যরা। নির্বাচন নিয়ে আসলে অনেক মতামত বা তথ্য আমরা দিয়েছি, বাট ফ্যাক্ট ইজ আমরা এখন পর্যন্ত নির্বাচনের নির্দেশনা পাইনি। আমাদের নিজেদের মধ্যে একটা প্রিপারেশন অবশ্যই আছে, যেটা আমরা নির্বাচন কমিশন থেকে যখন নির্দেশনা পাবো সেই নির্দেশনা মোতাবেক যে কোনো ধরনের, যাতে করে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে পারি, তার জন্য সকল ধরনের সহযোগিতা করতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছে। 5 আগস্টের পর লুট হওয়া 80% অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয়েছে বলেও জানান তিনি। এছাড়া পার্বত্য এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে টহল জোরদার করেছে সেনাবাহিনী।
গত 2 সপ্তাহে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে 13টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে, 23 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে এবং একটি ইউপিডিএফ এর ক্যাম্প ধ্বংস করে। এ সময় গুমের সাথে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে বলেন, প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের তদন্ত চলমান রয়েছে এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। মব ভায়োলেন্স প্রতিরোধে বাহিনীর সদস্যরা প্রস্তুত বলেও জানান কর্নেল শফিকুল ইসলাম। জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্ট চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে গুলি করে হত্যা মামলায় 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। কোন কোন অভিযোগে আনুষ্ঠানিক বিচার হবে 14 জুলাই সেই আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখনও রাজধানীর চানখারপুলে চলছে নৃশংসতা। সেদিনও আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ, গুলি করে মানুষ হত্যার নির্দেশ দেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। আর এই নির্দেশ দেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ঊর্ধ্বতনের এমন নির্দেশনা পেয়ে আরও বেপরোয়া হয় আইনশৃঙ্খলা বাহিনী। সেদিন ছাত্রদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি দমনে চালায় নির্বিচারে গুলি। চানখারপুলে ওই দিন শহীদ হন স্কুল ছাত্র আনাস সহ 6 জন। সেই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার 4 আসামির পক্ষে অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। পলাতক 4 আসামির পক্ষেও অব্যাহতি চেয়ে আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। শুনানি শেষে মামলার চার্জ গঠনের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশন বলছে, রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে যে নির্দেশনা এসেছিল তা বাস্তবায়ন করে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা। কাজেই কারোরই দায় এড়ানোর সুযোগ নেই। ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত প্রচেষ্টা চালিয়েছিলেন এবং এই প্রচেষ্টা চালানোর জন্য তারা যে এহেন অপরাধ নাই যেটা করেনি। একজন কনস্টেবলকে আপনারা দেখেছেন গুলি করছে কাকে? যে লোকটা তার থেকে অনেক দূরে আছে, যে লোকটা ঢিল মারলে তার গায়ে লাগবে, টার্গেট করে গুলি করছে। তারপরে এসে আবার মনে হচ্ছে যে আরাম আয়েসে বসছেন, রেস্ট নিচ্ছেন, আবার উঠে যায় গুলি করছে। ন্যায় বিচারের প্রত্যাশা আসামিপক্ষের আইনজীবীদের। বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করার সুযোগ ছিল না পুলিশ কনস্টেবলদের। সুপেরিয়র রেসপন্সিবিলিটির কথাটা ওইটা বলেছি আমরা। আর একটা ভিকারিয়াস লাইবিলিটি, এখানে এই মাস্টার অ্যান্ড এজেন্টের ব্যাপারে আমরা, যেহেতু সে একটা আন্ডারে আছে, কমান্ডের আন্ডারে আছে, সে কমান্ডের আন্ডারে একজন কনস্টেবল সেই কমান্ডটা পালন করেছে। ওইখানে এডিসি আক্তারুজ্জামান কমান্ডিংয়ে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এডিসি আক্তারুজ্জামান এবং এসি ছিল, সেখানে একজন ইন্সপেক্টর কোনোভাবে কমান্ডিং অফিসার হতে পারেন এবং তিনি নিরস্ত্র ছিলেন। তিনি যেহেতু পুলিশের একজন কনস্টেবল, তিনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার উপর প্রযোজ্য দেশীয় আন্তর্জাতিক আইন অনুযায়ী জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করেছেন। এর আগে সকালে এই মামলায় কারাগারে থাকা 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক আছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 4 পুলিশ কর্মকর্তা। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদক কারবার সহ এলাকায় নানা অপকর্ম করে আসছিল পরিবারটির সদস্যরা। সকালে উপজেলার করইবাড়ি এলাকায় বাড়ি ঘেরাও করে মা, 2 মেয়ে ও 1 ছেলেকে বেধড়ক পেটায় স্থানীয়রা। আহত একজনের অবস্থাও গুরুতর। কুমিল্লার মুরাদনগরের করইবাড়ি এলাকায় সকালের দিকে হঠাৎই উত্তাপ ছড়ায়। এক পর্যায়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় একই পরিবারের 3 জনকে। স্থানীয়দের অভিযোগ, এলাকার রুবি আক্তার ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার সহ নানা অপকর্মে জড়িত। কেউ প্রতিবাদ করলেই ঠুকে দেয়া হতো মামলা। এসব বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে রুবির সাথে কথা বলতে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও 1 মেম্বার। এ সময় রুবি ও তার পরিবারের সদস্যরা তাদের উপর হামলা চালায়। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। এক পর্যায়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় রুবি আক্তার, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে। গুরুতর আহত হন রুবি আক্তারের আরেক মেয়ে রুমা আক্তার। যত আছে চোর ডাকাতি আড্ডা আছে। গ্রামের মানুষের উপরে বিভিন্ন প্রকার জুলুম অত্যাচার চালাইতো,
তারা মাদক ব্যবসায় জড়িত ছিল, তারা সতর্ক করার জন্য আইসে পরে মনে করেন তার মেম্বার চেয়ারম্যানের উপরে আক্রমণ চালাইছে। ওই সুবাদে হাতাহাতির নাকি হয়েছিল শুনছি, এটার থেকে মারা গেছে আর কি লোকজন। তবে নিহতদের স্বজনদের দাবি স্থানীয় এক স্কুল শিক্ষকের মোবাইল চুরির বিষয় নিয়ে তাদের সাথে ঝামেলা চলছিল, এর জের ধরেই এই হত্যাকাণ্ড। কালকে রাত্রেবেলা ফোন দিয়ে বলতেছে যে তুই সাবধানে থাকিস, তোর ফ্যামিলির যত মানুষ আছে কালকে সকালের ভিতর সব মারা যাইব। বাসির হুমকি রাত্রেবেলা, মানে ওনার এখানে দোকান আছে আমার জামাইয়ের দোকানের সাথে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। রবি, তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি, তিনজনকে ঘটনাস্থলে স্থানীয় কোয়েবাড়ি উত্তেজিত জনতা তাদের তিনজনকে হত্যা করেছে। এই ধরনের মব জাস্টিস করার কোনো এখতিয়ার নাই, আমরা প্রত্যেকে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা গ্রহণ করছি। নিহত রুবি আক্তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে। জাহিদ হাসান, যমুনা নিউজ। খাগড়াছড়ি থেকে ঢাকায় এইচএসসি পরীক্ষা দিতে এসে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত রিনা ত্রিপুরা নামের এক শিক্ষার্থী। সকালে কলাবাগানের মেহেরুন্নেসা গার্লস কলেজের সামনে ঘটনা ঘটে। আহত রিনার ভাই জুয়েল ত্রিপুরা জানান, রিকশা থেকে নামার পরে দুই ছিনতাইকারী তার গতি রোধ করে মাথায় আঘাত ও ঘাড়ে কোপ দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। জুয়েল ত্রিপুরা জানান, মেহেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে গত বছর এইচএসসি পরীক্ষা দিয়ে আইসিটি বিষয়ে অকৃতকার্য হয় রিনা। আগামী 7 জুলাই তার ওই বিষয়ের পরীক্ষা। ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে তার পরীক্ষা দেয়াই এখন অনিশ্চিত হয়ে গেছে। ঘটনার সময় তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল, অ্যাডমিট কার্ড সহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। 60 টাকা দেওয়ার জন্য ব্যাগ থেকে নামাইছি, তারপরে তারা সাথে সাথে আমাকে ধরছিল। তাদের হাতে ছুরি দুইটা ছিল লম্বা লম্বা, এটা দেখে ভয় পেয়ে আমি পালাইছি। তারপরে আমার ওখানে 2-3টা মনে দিচ্ছে কারাগারি করছিল। আপনার ওই যে মানি ব্যাগ, আপনার স্মার্টফোন একটা নিয়ে গেছিল, কিন্তু আপনার ওটার মধ্যে কোনো সিম ছিল না। ডান কাঁধের আপনার আঘাতটা সবচেয়ে বেশি ছিল। মনে হচ্ছে আপনার ও যেহেতু বলতে পারতেছে না, যেহেতু আমার মনে হয় আপনার কোপানো হয়েছে। গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। ভয়াবহ হামলায় একদিনে আরও 111 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহতদের মাঝে 24 জন ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষমান ছিলেন। গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালকের বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। মৃত্যু হয়েছে উপত্যকার সবচেয়ে বড় হাসপাতালটির পরিচালক মারওয়ান আল সুলতানের। হামলায় প্রাণ গেছে তার স্ত্রী ও 3 সন্তানের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে বিষয়টি। মারওয়ান আল সুলতানকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। শরণার্থী শিবির ও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা হয়েছে উত্তর ও দক্ষিণ গাজাতেও। কথিত নিরাপদ ঘোষিত অঞ্চলে আইডিএফের হামলায় শিশুসহ মৃত্যু হয়েছে অন্তত 5 জনের। গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতির বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছে বলে জানিয়েছে হামাস। এখনো চূড়ান্ত মত না দিলেও স্পষ্ট জানিয়েছে একমাত্র স্থায়ী যুদ্ধ বন্ধ নিশ্চিত হলেই গ্রহণযোগ্য হবে প্রস্তাব। এর আগে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে ইসরায়েল। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার আগেই গাজায় যুদ্ধবিরতির বিষয়ে সমাধান চান তিনি। জানিয়েছে তেল আবিবের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা। হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি মধ্যস্থতার ভূমিকায় আছে কাতার ও মিশর। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধনে একমত সব রাজনৈতিক দল। তবে কি আইন বা নীতি দ্বারা তা নিয়ন্ত্রণ করা হবে তা ঠিক করবে পরবর্তী সংসদ। সকালে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে বিভাগীয় শহরে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনেও ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। বৃহস্পতিবার সকাল 11টার দিকে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুরু হয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 9ম দিনের বৈঠক। সংগ্রামের মধ্যে দিয়ে আত্মদানের মধ্যে দিয়ে এখানে এসেছি, ফলে এই যে আমরা বসে আলোচনা করছি তারও একটা ইতিবাচক দিক আছে।
বৈঠকের শুরুতেই দণ্ডিত ব্যক্তির রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনার প্রশ্নে সংবিধানের ৪৯ অনুচ্ছেদের সংশোধনের পক্ষে সাড়া দেন সব রাজনৈতিক দলই। রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রয়োগে একটি আইন করার প্রস্তাব করে কমিশন। প্রস্তাব দেওয়া হয় একটি ক্ষমা প্রদর্শন বোর্ড গঠনের। তবে এ বিষয়ে দলগুলোর মধ্যে ভিন্নমত থাকায় সিদ্ধান্ত হয় পরবর্তী সংসদ ঠিক করবেন এই আইন। এখানে আমরা একটা রেস্ট্রিকশন আনার চেষ্টা করেছি টু এনশিওর দি জাস্টিসকে নিশ্চিত করার জন্য, এবং ক্ষমার ফাঁকে যেন কোনো দুর্বৃত্ত বা কোনো দাগি খুনি আসামি এখান থেকে ছাড়া পেয়ে না যায়, যাতে সর্বোচ্চ দণ্ডপ্রাপ্ত অপরাধী যাতে রাজনৈতিক বিবেচনা যাতে বেরিয়ে যেতে না পারেন। এ ব্যাপারে সাধারণভাবে একটা ৪৯ ধারার পরিবর্তনের কথাটা এসছে। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে অতীতে আমরা দেখেছি কতগুলো জটিলতা হয়েছে এবং এইটা পারফেক্টলি হয় নাই। বিচার প্রার্থীদের ভোগান্তি বিবেচনায় বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের প্রস্তাব দেয় ঐকমত্য কমিশন। এ বিষয়ে বেশিরভাগ দলই প্রতিটি বিভাগীয় শহরে হাইকোর্টের সার্কিট বেঞ্চ গঠনের পক্ষে মত দিলেও কিছুটা ভিন্নমত পোষণ করে বিএনপি। যদি পার্মানেন্ট বেঞ্চ করতে হয় হাইকোর্ট ডিভিশনের সংবিধানে পরিবর্তন এনে, সেই ক্ষেত্রে আমাদেরকে সুপ্রিম কোর্টের একটা আলোচনা সাপেক্ষে করা উচিত। বিকজ আমরা চাই বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছুক। বিচারকদের সঙ্গে, হাইকোর্টের সঙ্গে, সুপ্রিম কোর্টের সঙ্গে আলাপ আলোচনা করে, পরামর্শ করে তাদের শর্ত সাপেক্ষে তারপরে স্থায়ী বেঞ্চগুলো স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। নতুন বন্দোবস্ত করতে হলে আসলে এই সমস্ত কোটারি স্বার্থ ভেঙে বাংলাদেশকে একটা বিকেন্দ্রীকৃত জায়গায় নিয়ে যেতে হবে এবং বিচার বিভাগেরও বিকেন্দ্রীকরণ করতে হবে। বিগত কয়েকদিনের বৈঠক নিয়ে হতাশা থাকলেও বৃহস্পতিবারের বৈঠকে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা নিয়ে আসার কথা জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি। জাতীয় নেতৃবৃন্দ যে আন্তরিকতার সঙ্গে এবং হৃদ্যতার সঙ্গে সহযোগিতার সঙ্গে কাজ করছেন, একত্রে কথা বলছেন, ঐকমত্যে আসার জন্য ছাড় দিচ্ছেন, সেজন্য আমি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রত্যেককে ব্যক্তিগতভাবে কমিশনের পক্ষ থেকে কমিশন হিসেবে আন্তরিক ধন্যবাদ জানাই। ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় বৃহস্পতিবার পর্যন্ত ৯ দিনে আলোচনা হয়েছে ১৪টি এজেন্ডা নিয়ে। এর মধ্যে ৭০ অনুচ্ছেদ সংশোধন সহ আগেই বেশ কয়েকটি ইস্যুতে ঐকমত্যে পৌঁছায় রাজনৈতিক দলগুলো। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে অস্ট্রেলিয়া। ভবিষ্যতেও তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়া চায় এদেশে দ্রুত নির্বাচন হোক, নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক। এছাড়াও আগামী নির্বাচনে ভোট কাস্টিং এর হার বেশি হবে বলে মনে করে দেশটি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে। এখানে ইলেকশন কমিশনের উপর একটা বড় ধরনের সহায়তা তারা করে এবং সেটা করছে ইতিমধ্যে এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায়। সাউফের গণ্ডি পেরিয়ে এবার বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সেই লক্ষ্যে শক্তিশালী দলগুলোর সাথে ম্যাচ আয়োজনের লক্ষ্য তার। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে জায়গা করে নেয় পুরো দলের প্রতি কৃতজ্ঞতা জানান কিরণ। সেই সাথে ঋতুপর্ণা চাকমাকে বাংলার মেসি বলে সম্বোধন করেন তিনি। এটা শুধুমাত্র সম্ভব হয়েছিল ফুটবলের প্রতি ভালোবাসা থেকে, ফুটবলের প্রতি। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে বাংলাদেশ জায়গা করে নেওয়ার পর এভাবেই নিজের আবেগ ধরে রাখতে পারেননি নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আপনারা আমাদের পাশে ছিলেন, আমাদেরকে সাপোর্ট করেছেন, আপনাদের সাপোর্টের জন্য আজকে এই অর্জনে সকলের ত্যাগকে বড় করে দেখছেন তিনি। দেশের নারী ফুটবল জাগরণের পেছনে মাস্টারমাইন্ড হিসেবে সাবেক সভাপতি কাজী সালাহুদ্দিনকে স্মরণ করলেন কিরণ। বাংলাদেশ মহিলা ফুটবলকে আমরা এখানে দেখতাম না যদি না কাজী সালাহুদ্দিনের মতো প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনে না থাকতো। হি ইজ দ্য মাস্টারমাইন্ড।
আজকে আমরা তাকে অনেক মিস করি। আপনারা জানেন মেয়েরা মাঠে তাদের 100% দিয়ে খেলে এবং মেয়েরা যেটা খেলেছে আপনারা দেখেন, আমাদের মেয়েরা প্রত্যেকটা ম্যাচ খুব ভালোভাবে খেলেছে। বিশ্বকাপে খেলার লক্ষ্যকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা সাজাতে চান নারী উইংয়ের চেয়ারম্যান। সাফের গণ্ডি পেরিয়ে ফিফা উইন্ডোতে শক্তিশালী দলগুলোর সাথে খেলার কথা জানান মাহফুজা আক্তার কিরণ। আমাদের তো অনেক বেশি স্বপ্ন ওয়ার্ল্ড কাপ খেলা, তো সেটার জন্যই আমরা মাঠে নামবো এবং সেটার জন্যই আমরা কাজ করব। আমি যখন ফাইনাল লেভেলে এশিয়া কাপ খেলতে যাব সেখানে কিন্তু অনেক স্ট্রং টিম থাকবে, জাপান, কোরিয়া, চায়না, ঠিক আছে, অনেক স্ট্রং, অস্ট্রেলিয়া, অনেক স্ট্রং টিম থাকবে। তো আমাকে সেই প্রিপারেশনটা নিয়েই সেখানে যেতে হবে। নারী এশিয়ান কাপ বাছাইয়ে দুটি ছড়াচ্ছেন ঋতুপর্ণা চাকমা। সবশেষ ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে তার জোড়া গোলের সুবাদে ইতিহাস রচনা করে লাল সবুজরা। তাই তো এই ফরওয়ার্ডকে বাংলা লিওনেল মেসি বলে সম্বোধন করেন নারী উইংয়ের চেয়ারম্যান। ঋতু হচ্ছে বাংলাদেশের মেসি, আমি এতটুকু বলতে পারবো। হামজা অনেক ভালো ফুটবলার, নো ডাউট অ্যাবাউট ইট, এবং হামজাও আমাদের দেশের জন্য গর্বের। আমার বিশ্বাস হামজাও ভালো করবে। আপনারা দেখবেন ও যেভাবে টার্ন করছে, মেসি ছাড়া আর কিছু না, মেসি ঠিক এইভাবেই করে। নারীদের এত অর্জনের ভিড়ে লুকিয়ে আছে চাপা কষ্ট। সবশেষ সাফ জয়ের পর বাফুফের ঘোষিত পুরস্কার ১ কোটি টাকা এখনো বুঝে পায়নি মেয়েরা। সেই সাথে আছে বেতন বোনাস প্রসঙ্গ। যদিও এমন অর্জনের মাহেন্দ্রক্ষণে এসব নিয়ে আলোচনা করতে রাজি নন মাহফুজা আক্তার কিরণ। এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো, আজকে শুধু সাকসেস নিয়ে কথা বলেন। আজকে এমন একটা দিন, এই দিনটাতে আমি শুধু এই এনজয় করতে চাই, অন্য কিছু না। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। চীনে অনুষ্ঠিত হকির অনূর্ধ্ব 18 এশিয়া কাপে হংকংকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টারে জালে দেখা পেতে ব্যর্থ হয় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লাল সবুজের প্রতিনিধিরা। 6 মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন দিন ইসলাম। 20 মিনিটে ফিল্ড ও 26 মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে 2-0 গোলে লিড এনে দেন তিনি। তৃতীয় কোয়ার্টারে আরও একবার জালে দেখা পায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে স্কোর শিটে নাম লেখান অমিত হাসান। ম্যাচের বাকি সময় দুই দলের কেউই আর গোল করতে না পারলে 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিন ইসলামরা। 4 জুলাই রয়েছে নারীদের ম্যাচ। প্রথম গ্রুপ ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান। প্রায় 10 বছর আগে রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক ও আন্তর্জাতিক সংস্থা ICCOBTর কর্মকর্তা তাবেলা সিজার হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রধান আসামি বিএনপি নেতা এম.এ. কাইম সহ বাকি 4 জনকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তোলা হয় কারাগারে থাকা আলোচিত তাবেলা সিজার হত্যা মামলার 4 আসামিকে। সংক্ষিপ্ত রায়ে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত, বাকি 4 জনকে দেওয়া হয় খালাস। মামলার প্রধান আসামি বিএনপি নেতা এম.এ. কাইমও খালাস পেয়েছেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা এই রায়ে সন্তুষ্ট নন বলে জানান। এই 3 জনকে সাজা দেওয়া আমার মতে মোটেই সমীচীন হয় নাই, আইনানুগ হয় নাই, এবং এই জন্য আমরা উচ্চ আদালতে আপিল করব। বিএনপির একজন নেতা এবং বাড্ডার কমিশনার ছিলেন, তাকে এই মামলায় জড়িত করেছে বিএনপিকে একটা কালার দেওয়ার কারণেই। তৎকালীন সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতাদের মামলার আসামি করে থাকতে পারেন জানিয়ে রাষ্ট্রপক্ষের দাবি, পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর তারা রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত জানাবেন। এম.এ. কাইয়ুমের যে বিষয়টা, আসলে এম.এ. কাইয়ুম নিজেও কোনো স্বীকারোক্তি প্রদান করেন নাই এবং তাকে জড়িয়েও সেরকম স্বীকারোক্তি দেওয়া হয় নাই। কিন্তু আমার সংক্ষিপ্ত জাজমেন্টে আমরা যেটা মনে হয়েছে, তাকে রাজনৈতিকভাবে তখন ইমপ্লিট করা হয়েছিল এই মামলা, যার কারণে সে বেনিফিট পেয়েছে। 2015 সালের 28 সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান 90 নম্বর সড়কের ফুটপাতে দুর্বৃত্তরা তাবেলা সিজারকে হত্যা করে। এরপর জঙ্গি সংগঠন IS হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে মার্কিন এক ওয়েবসাইটে করা হয় এমন দাবি। মামলার চার্জশিট থেকে জানা যায়, হামলাকারীদের একমাত্র লক্ষ্য ছিল একজন শ্বেতাঙ্গকে হত্যার মাধ্যমে দেশ বিদেশে আতঙ্ক ছড়ানো। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই ছিল এই পরিকল্পনা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র আশুরাকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তা ঝুঁকি নেই, থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকালে রাজধানীর লালবাগে ইমামবাড়া হোসেনি দালান পরিদর্শন শেষে একথা বলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার। জানান 6 জুলাই যে সকল রোডে তাজিয়া মিছিল হবে সেসব সড়কে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ভোগান্তি এড়াতে নগরবাসীদের সেসব রাস্তা পরিহারের পরামর্শ দিয়েছে ডিএমপি। এছাড়া তাজিয়া মিছিলে উচ্চ শব্দে আওয়াজ না করা এবং সন্ধ্যার আগেই শেষ করার আহ্বান জানায় প্রশাসন। রাস্তার পার্শ্ববর্তী উঁচু ভবনসমূহে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। তাজিয়া মিছিলের সামনে, পিছনে এবং মধ্যবর্তী অংশে পুলিশের স্পেশাল টিম বা দক্ষ টিম মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ রাস্তাসমূহ সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াচ টাওয়ারও স্থাপন করা হবে। রাজনৈতিক একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, বিচার শুরু হয়েছে, অনেক ধরনের অনেকেরই মনের মধ্যে ক্ষোভ আছে, আছে। 2-4টা ঘটনা ঘটে যাওয়া অস্বাভাবিক কিছু না, বাট পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। নোয়াখালীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অনুমোদনহীন কিডনি ডায়ালাইসিস সেন্টারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুপুরে এই অভিযান চালানো হয়। নিজস্ব ল্যাব থাকলেও সরকারি নিয়ম না মেনে কিডনি ডায়ালাইসিস ইউনিটে অন্য আরেকটি ল্যাব পরিচালনা, সরকার নির্ধারিত ফি না নেওয়া সহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। তবে হাসপাতালের চিকিৎসক ডাক্তার মামুন পারভেজ ও তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করেন। এদিকে অভিযান শেষে কিছু অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে বলে জানান দুদকের নোয়াখালী কার্যালয়ের কোর্ট পরিদর্শক। উত্তর গাজায় সামরিক অভিযানের সময় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। নিহত সেনার নাম ইয়ানিভ মিখালোভিস। 19 বছর বয়সী এই সেনা কাজ করতেন আইডিএফ এর একটি ট্যাঙ্ক ইউনিটে। ইসরায়েলি সেনাবাহিনী জানায় একই হামলায় ওই ট্যাঙ্কের কমান্ডার সহ গুরুতর আহত হয়েছে আরেক সেনা। এছাড়া অন্য একটি সংঘর্ষে কমান্ডো ব্রিগেডের এক সেনাও গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে তারা। অন্যদিকে 24 জুন খান ইউনিসে হামাসের হামলায় 7 আইডিএফ সেনা নিহত হওয়ার ঘটনায় জড়িত 2 হামাস সদস্যকে হত্যার দাবি করেছে আইডিএফ ও গোয়েন্দা সংস্থা শিনবেদ। এক যৌথ বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে খান ইউনিসে ড্রোন হামলায় তাদেরকে হত্যা করেছে ইসরায়েল। না ফেরার দেশে পাড়ি জমালেন পর্তুগিজ তারকা ফুটবলার দিয়েগো জটা। স্পেনের জামোরায় আকস্মিক এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন 28 বছর বয়সী এই লিভারপুল স্ট্রাইকার। একই দুর্ঘটনায় মারা গেছেন জটার 26 বছর বয়সী ছোট ভাই আন্দ্রে জটা। তিনি খেলতেন পর্তুগালের 2nd ডিভিশনের ক্লাবে। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস জানিয়েছে, রাত 12:30টার পর এই ফুটবলারদের গাড়ি অপর একটি গাড়িকে অতিক্রম করতে গেলে হঠাৎই টায়ার বিস্ফোরণ হয়, যার প্রভাবে গাড়ি ছিটকে পড়ে সড়কের বাইরে এবং দ্রুতই তাতে আগুন ধরে যায়। 28 বছর বয়সী এই তারকার সদ্য সমাপ্ত মৌসুমটা শেষ হয়েছিল দুটি বড় ট্রফি জিতে। লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং পর্তুগালের হয়ে জিতেছেন ওয়েফা নেশনস লিগ। এছাড়া মাত্র 10 দিন আগেই দীর্ঘদিনের বান্ধবী রুট কার্ডোসোকে বিয়ে করেছিলেন দিয়েগো জটা। তাদের দাম্পত্য জীবনে রয়েছে 3টি সন্তান। আর এই ছিল আজকের সব খবরের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।